ওকে, স্টার্ট করলাম ভাইয়া। পর্যাবৃত্তিক গতি, পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারের নাম পর্যাবৃত্তিক গতি, যেটাই বলো। এই চ্যাপ্টারটা আবার একটু বলে ভাইয়া, এই চ্যাপ্টারটা আসলে প্রথম দিকে কনসেপ্টগুলো একটু কঠিন, একটু অ্যাবস্ট্রাক্ট, সবকিছু সামনে দেখা যাবে না। হ্যাঁ, ধরো ফিজিক্স তো বেশিরভাগ চ্যাপ্টারে আমরা আশেপাশে উদাহরণ দিয়ে বলতে পারি যে এটা এরকম ওটা এরকম। এই ক্ষেত্রে অনেক কিছু আমাদেরকে চিন্তার ভিতরে মানে বুঝতে হবে আর কি। তো এই জন্য এই চ্যাপ্টারটা একটু ভেজাল লাগে অনেকের কাছে। বাট আমরা যদি প্রথম দিকে একটু বুঝে যাই, চ্যাপ্টারটা বেশ সহজ এবং ম্যাথগুলো খুব বেশি কঠিন না, আমরা পারবো। প্রথম টপিক পর্যাবৃত্তি বা পিরিয়ডিসিটি। আজকে আমরা অনেকগুলো সংজ্ঞা পড়বো। আজকে ক্লাসে খুব বেশি ম্যাথমেটিক্যাল জিনিসপত্র নাই, অল্প একটু আছে লাস্টে। তো ভাই সাথে একটু লেখো পর্যাবৃত্তি। কোনো ঘটনা বা বস্তু যদি, কোনো ঘটনা বা বস্তু যদি কোনো ঘটনা বা বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব বা সময় পরপর, কোনো ঘটনা বা বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব বা সময় পরপর, নির্দিষ্ট দূরত্ব বা সময় পরপর পুনরাবৃত্ত হয়, নির্দিষ্ট দূরত্ব বা সময় পরপর পুনরাবৃত্ত হয়, নির্দিষ্ট দূরত্ব বা সময় পরপর পুনরাবৃত্ত হয়, তবে তাকে পর্যাবৃত্তি বলে। তবে তাকে পর্যাবৃত্তি বলে, পিরিয়ডিসিটি। আবার বলি, কি যেন বলছিলাম ভাইয়া? কোনো বস্তু বা ঘটনা যদি, কোনো ঘটনা বা বস্তু যদি নির্দিষ্ট দূরত্ব বা সময় পর পর পুনরাবৃত্ত হয়, তবে তাকে পর্যাবৃত্তি বলে। আচ্ছা, পর্যাবৃত্তি দুই রকম, ওই দুই রকমের ভিতরে ভাই উদাহরণ দেই। পর্যাবৃত্তি দুই প্রকার। এক নম্বরে হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি, ইংলিশে বলে স্পেশাল পিরিয়ডিসিটি। স্পেস থেকে এই ওয়ার্ডটা আসছে, স্পেসের অ্যাডজেক্টিভ এই ওয়ার্ডটা, স্পেশাল পিরিয়ডিসিটি। আচ্ছা, স্থানিক পর্যাবৃত্তি হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পরপর যদি কোনো কিছু পুনরাবৃত্ত হয়, নির্দিষ্ট দূরত্ব বা স্থান পরপর, স্থান পরপর পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি। উদাহরণ দিলে বুঝে যাবা। যেমন ধরো বৈদ্যুতিক খুঁটি, কারেন্টের পিলার, রাস্তা দিয়ে যদি তুমি যাও দেখবা যে একটা নির্দিষ্ট দূরত্ব পরপর একটা একটা করে কি আছে, বৈদ্যুতিক খুঁটি আছে। তারপর ধরো শার্টের ডোরা, ভাই তো আজকে ডোরা কাটা কোনো শার্ট পরি নাই, স্ট্রাইপালা শার্ট, অঙ্কনে গায়ে, এটা নির্দিষ্ট দূরত্ব পরপর ডোরা কাটা আছে, তাই না ভাইয়া? সো এরকম ডোরা কাট, নির্দিষ্ট দূরত্ব পরপর যদি কোনো কিছু পুনরাবৃত্ত হয়, একই ঘটনা পুনরাবৃত্ত হয়, বৈদ্যুতিক পিলার একই ঘটনা বারবার পুনরাবৃত্ত হচ্ছে নির্দিষ্ট দূরত্ব পরপর, তখন এটাকে আমরা বলে হচ্ছে স্থানিক পর্যাবৃত্তি। যেমন বৈদ্যুতিক পিলার বা বৈদ্যুতিক খুঁটি, শার্টের ডোরা ইত্যাদি। আরেক ধরনের পর্যাবৃত্তি হচ্ছে কালিক পর্যাবৃত্তি, ইংলিশে বলে টেম্পোরাল পিরিয়ডিসিটি, টাইম থেকে আসছে। এটা হচ্ছে নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি, নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্তি। যেমন, যেমন ধরো তোমাদের বার্থডে এক বছর পর পর হয়, 365 দিন পর পর তোমাদের বার্থডে আসে। যেমন ধরো ঘড়িতে 12টা বাজা, প্রতি 12 ঘন্টা পরপরই 12টা বাজে, রাতের 12টা হোক দিনে 12টা হোক, প্রতি 12 ঘন্টা পর পর 12টা বাজে। তাহলে যেমন, অথবা বিজয় দিবস 16ই ডিসেম্বর প্রতি এক বছর পর পর আসে, ঘড়িতে 12টা বাজে। এগুলো হচ্ছে কালিক পর্যাবৃত্তি, নির্দিষ্ট দূরত্ব, সরি নির্দিষ্ট সময় পর পর এই ঘটনাগুলো ঘটে। তো এই টপিক থেকে আমাদের এমসিকিউই থাকবে বা সংজ্ঞা থাকতে পারে, বাট আমাদের মেইনলি টপিক শুরু হবে এরপর থেকে, পর্যাবৃত্ত গতি থেকে। আমাদের এই চ্যাপ্টারে আলোচনা হচ্ছে গতি নিয়ে। পিরিয়ডিক মোশন, পর্যাবৃত্ত গতি। ওকে,
ভাই যদি একটু সংজ্ঞা লেখো, পর্যাবৃত্ত গতি কি গতি সেটা ভাই একটু সংজ্ঞা লিখি আগে, পরে আমরা বুঝবো। লেখো, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয়, গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে, এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কোনো নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট সময় পর পর, এটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে কোনো নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যেটির গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, নির্দিষ্ট দিক হতে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তবে তার গতিকে পর্যাবৃত্ত গতি বলে। লিখছি না ভাইয়া? এখন ভাই উদাহরণ দিই। তাহলে পর্যাবৃত্ত গতি মানে হচ্ছে একই গতি বা একই জায়গা দিয়ে কোনো একটা বস্তু যদি বারবার যায়, যেমন যেমন ধরো আমাদের ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা হচ্ছে কোন একটা নির্দিষ্ট বিন্দু যদি 12 হয়, তাহলে 12টা দিয়ে হচ্ছে সে বারবার কি করতেছে, অতিক্রম করতেছে। 12, 3, 6, 9, একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে এসে বারবার অতিক্রম করবে, তাহলে ঘড়ির কাঁটার যে গতি সেটা একটা পর্যাবৃত্ত গতি। আরো আছে, যেমন ধরো পৃথিবীর গতি সূর্যের চারপাশে, এটা হচ্ছে সান, এটা হচ্ছে আর্থ, ইতে আর্থ। তাহলে সূর্য পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তাহলে এটা যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, এই বিন্দু দিয়ে বারবার সে অতিক্রম করবে নির্দিষ্ট সময় পর পর, তাই না ভাইয়া? আর উদাহরণ হইতে পারে, যেমন ধরো একটা পেন্ডুলাম, এক সাইড থেকে ছেড়ে দিলাম, দোলনা আর কি, একটা সাইড থেকে যদি ছেড়ে দাও দেখবা যে সে এদিক দিয়ে যাচ্ছে, আবার আসতেছে, আবার যাচ্ছে। ধরো এটা একটা নির্দিষ্ট বিন্দু, তাহলে এই নির্দিষ্ট বিন্দুকে সে একই দিক থেকে বারবার অতিক্রম করবে। একবার যাওয়ার সময় অতিক্রম করছে, আবার আসছে, আবার যাওয়ার সময় অতিক্রম করতেছে। একই দিক থেকে অতিক্রম করতেছে কিনা, একই দিক থেকে অতিক্রম করে, কিন্তু আসার সময় অতিক্রম করতেছে ওটা আমরা বলতেছি না। যাওয়ার সময় একবার আবার ফিরে এসে আবার যাওয়ার সময় এই বিন্দু অতিক্রম করতেছে একই দিক থেকে। তো এই গতিকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি। আর উদাহরণ হইতে পারে, যেমন ধরো একটা স্প্রিং, একটা স্প্রিং এর নিচে একটা বস্তু বেঁধে ভাই যদি নিচে টান দেয়, তাহলে এই স্প্রিংটা একবার নিচে একবার উপরে স্পন্দিত হবে। তো স্প্রিং এর মাঝে যদি একটা পয়েন্ট ধরো যে এটা একটা পয়েন্ট, তাহলে এই পয়েন্ট দিয়ে বস্তুটা একবার উপরে উঠতেছে, একবার নিচে নামতেছে, তার মানে এই পয়েন্টটাকে সে বারবার একই দিক থেকে অতিক্রম করতেছে। এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি বৃত্তাকার, উপবৃত্তাকার, বক্ররেখা, সরলরেখা, যে কোনো রকম হতে পারে, যে কোনো রকম হতে পারে। তাহলে পর্যাবৃত্ত গতি হচ্ছে কোন একটা বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে বারবার একই দিক থেকে অতিক্রম করে, সেই গতিটা অনেক রকম হতে পারে, বৃত্তাকার, উপবৃত্তাকার, এটাকে কি বলবো ভাইয়া, বৃত্তচাপাকার, আর এটা হচ্ছে সরলরৈখিক। এরপর হচ্ছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দিয়ে লেখে, এবং পর্যায়কাল মানে হচ্ছে এই যে একটা বস্তু নির্দিষ্ট একটা বিন্দুকে বারবার অতিক্রম করতেছে একই দিক থেকে নির্দিষ্ট সময় পর পর, ওই নির্দিষ্ট সময়টাই হচ্ছে পর্যায়কাল। এখানে দেখো সংজ্ঞাটা এভাবে লেখা, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণা যে নির্দিষ্ট সময় পর পর কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে, সেই সময়কে পর্যায়কাল বলে। আবার একটু বলি ভাইয়া, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোন কণা যে নির্দিষ্ট সময় পর পর কোন নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক দিয়ে অতিক্রম করে, সেই সময়কে পর্যায়কাল বলে। তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল হবে, যেমন ধরো ঘড়ির যদি এটা ঘন্টার কাঁটা হয়, প্রতি 12 ঘন্টা পর সে আবার এখানে আসবে না, তাহলে এই ক্ষেত্রে পর্যায়কাল হবে 12 ঘন্টা। পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী 365 দিন পর পর সূর্যকে একবার ঘুরে আসে, তাহলে এটা হবে 365 দিন। আর একটা সমতলের ক্ষেত্রে পর্যায়কাল হবে, তুমি ধরো এই জায়গা থেকে ছেড়ে দিছো পেন্ডুলাম, সে এখান থেকে গেল এই বিন্দুকে, বা ধরো এখান থেকে হিসাব করতেছো, কাউন্ট করতেছো, এই বিন্দুকে একবার অতিক্রম করে গেল, এখান থেকে টাইম কাউন্ট শুরু করলা,
গিয়ে আবার ফিরে আসছে মানে কিন্তু একটা পর্যায় হয় নাই, একটা পর্যায়কাল হয় নাই। কেন হয় নাই? কারণ একই দিক থেকে ওই বিন্দুতে আসতে হবে। যাওয়ার সময় যে দিক থেকে গেছে আসার সময় একই দিক থেকে আসছে, তাহলে এখান থেকে গিয়ে ওই বিন্দুতে যাবে, আবার ফিরে এই পাশে আসবে, তারপর আবার যখন এখানে ফিরে আসবে একই দিক থেকে ফিরে আসবে, তখন এই টাইমটাকে আমরা বলবো একটা পূর্ণ পর্যায়কাল। কথা বলছি? স্প্রিং এর ক্ষেত্রেও সেম, একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে হয়তো সে নিচে নামছে, উপরে উঠে আবার যখন নিচে নেমে এই পয়েন্টে আসবে তখন আমরা বলবো একটা পূর্ণ পর্যায় হয়েছে। একই দিক থেকে ফিরে আসতে হবে ওই বিন্দুতে। ওকে, তাহলে আমরা পর্যায়কাল পড়ে ফেললাম। এবার আমরা পরের টপিকে চলে যাই। এরপরে আমরা যে গতিটা পড়বো পর্যাবৃত্ত গতির মধ্যে একটা স্পেশাল গতি আমরা পড়বো, যেটার নাম হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতিগুলো এক ধরনের পর্যাবৃত্ত গতি, কিন্তু এদের একটা ক্লাসিফিকেশন আছে ভাই, দেখাচ্ছি, সংজ্ঞা দিচ্ছি। স্পন্দন গতি, অসিলেশন। আসছে সবাই? লেখো ভাইয়ের সাথে। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময়, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময়, এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীতে চলে, এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীতে চলে, পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে, পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীতে চলে, এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীতে চলে, তবে বস্তুর ওই গতিকে, তবে বস্তুর ওই গতিকে স্পন্দন গতি বলে। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় পূর্ব গতির বিপরীতে চলে, তবে বস্তু কণার ওই গতিকে স্পন্দন গতি বলে, বা বস্তুর ওই গতিকে স্পন্দন গতি বলে। এবার একটু বুঝাই ভাইয়া বলি। স্পন্দন কথাটা শুনলেই মনে হয় না একটা কম্পন, কম্পন থাকবে, তার মানে অর্ধেক সময় একদিকে যাবে আর অর্ধেক সময় আরেক দিকে যাবে। এখন দেখো তো, এটা ঘড়ি কি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে যায়? তাহলে এটা স্পন্দন গতি হবে না। পৃথিবীকে অর্ধেক সময় একদিকে আরেক সময় অর্ধেক, এটাও যায় না, তাহলে এটাও স্পন্দন গতি হবে না। বাট এটা দেখো, অর্ধেক সময় একদিকে যাচ্ছে বাকি অর্ধেক সময় আরেক দিকে যাচ্ছে, এটা একটা স্পন্দন গতি। এটা স্প্রিং, যদি তুমি টেনে ছেড়ে দাও অর্ধেক সময় নিচে অর্ধেক সময় উপরে, অর্ধেক সময় নিচে অর্ধেক সময় উপরে, তার মানে এই দুইটা বস্তুর যে গতি সেগুলো স্পন্দন গতি হবে। বা ধরো আমরা হাত পাখার গতি স্পন্দন গতি বলতে পারি, যে ধরো আমরা হাত পাখা দিয়ে নিচ দিকে বাতাস করতেছি, অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেক দিকে। তাহলে আমরা দুটো চিত্র এঁকে রাখি, একটা হচ্ছে পেন্ডুলামের গতি, আরেকটা হচ্ছে স্প্রিং এর গতি। অর্ধেক সময় একদিকে যাবে বাকি অর্ধেক সময় আরেক দিকে যাবে। তাহলে সকল পর্যাবৃত্ত গতিকে কি আমরা স্পন্দন গতি বলতে পারবো? পারবো না, কিন্তু স্পন্দন গতিগুলো অবশ্যই পর্যাবৃত্ত গতি হবে। পর্যাবৃত্ত গতির একটা স্পেশাল ক্লাসিফিকেশন হচ্ছে স্পন্দন গতি। এখানে আর কোনো কথা নাই, শেষ। এখন আমরা এই স্পন্দন গতির মধ্যে আবার একটা বিশেষ টাইপের স্পন্দন গতি নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আমাদের পুরো চ্যাপ্টার, সেটা হচ্ছে সরল দোলন গতি, সিম্পল হারমোনিক মোশন। এগুলো মুছে দেই, এগুলোর আর দরকার নাই। সিম্পল হারমোনিক মোশন, সরল দোলন গতি।
আচ্ছা, তাহলে সরল গতি হচ্ছে এক ধরনের স্পন্দন গতি বা দোলন গতি। স্পন্দন গতি আরেকটা নাম হচ্ছে দোলন গতি। সো এটা এক ধরনের দোলন গতি হবে, কিন্তু এখানে কিছু শর্ত থাকতে হবে। সো ভাই একটু সংজ্ঞাটা লেখাই, তারপর আবার এটা বুঝাই দিব। চলো লেখো। যদি কোনো বস্তুর ত্বরণ, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে এর সরণের সমানুপাতিক, যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে এর সরণের সমানুপাতিক, এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়। যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তবে বস্তু কণার ওই গতিকে, ওই বিন্দু অভিমুখী হয় তবে বস্তু কণার ওই গতিকে সরল দোলন গতি বলে। যদি কোনো বস্তুর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দু হতে এর সরণের সমানুপাতিক এবং সর্বদা ওই বিন্দু অভিমুখী হয়, তবে বস্তু কণার ওই গতিকে সরল দোলন গতি বলে। ওকে, যেমন ধরো, আগে ভাই বুঝাই, কিছু আর লিখিও না আঁকিও না। একটা পেন্ডুলাম বা একটা দোলক, একটা দোলনা, ধরো একটু বড় করে রাখলে ভালো হইতো। তোমরা যদি দোলনায় কেউ দোল খাও, ছোটবেলা নিশ্চয়ই কেউ সবাই দোলনায় উঠছো, তুমি দেখবা যে দোলনার মাঝখানের এই বিন্দুটা থেকে তুমি যত সামনে যাবা তত কেউ একজন যেন পিছন থেকে টানতেছে, এরকম মনে হয়। মানে তুমি সামনে যাচ্ছ কিন্তু মনে হচ্ছে কেউ একজন তোমার বেগ কমাই দিচ্ছে পিছন থেকে টেনে ধরে, মনে হয় না ভাইয়া? সো ভিতরে নিচের দিকে মানে উল্টা দিকে সবসময় একটা বল কাজ করে, এবং তুমি যত দূরে যাবা তত বলের মানটাও বেশি হয়। একটা সময় গিয়ে সর্বোচ্চ একটা বিন্দুতে গিয়ে তুমি থেমেই যাও একেবারে, মানে কেউ একজন টেনে তোমাকে একেবারে থামাই ফেলছে, তারপর সে টেনে আবার নামায় আনতেছে তোমাকে উপর থেকে। যখন আবার নিচে নামা শুরু করো তখন দেখবে যে অনেক বেগ পাওয়া যাচ্ছে, তাই না? আস্তে আস্তে বেগ বৃদ্ধি পাচ্ছে। তার মানে সাম্যাবস্থা থেকে যত তুমি দূরে যাবা তত তোমার উপর একটা পিছন দিকে বল কাজ করবে। এই বলটাকে আমরা বলি প্রত্যায়নী বল। এখন যদি কোথাও বল কাজ করে F = ma, সেখানে একটা কি কাজ করবে? ত্বরণ কাজ করবে। এই কারণে বলা হয়েছে যে সাম্যাবস্থা থেকে এই কণার যে ত্বরণ হবে সেটা হবে সাম্যাবস্থা থেকে এটা সরণের সমানুপাতিক। কারণ যত দূরে তুমি যাবা তত বেশি বল কাজ করবে, বল যত বেশি কাজ করবে ত্বরণ তত বেশি হবে। তাহলে ভাই একটু সুন্দর করে চিত্র আঁকি। ধরো ভাইয়া হচ্ছে সাম্যাবস্থা থেকে এখন এই জায়গাতে আছি, তাহলে ভাইয়া সরণ হচ্ছে এতটুকু, এটা হচ্ছে ভাইয়া সরণ এক্স। আর সরণ যেদিকে তার উল্টা দিকে একটা বল কাজ করতেছে, কেউ একজন ভাইকে পিছন দিকে নিয়ে আসতে যাচ্ছে, সেই বলটাকে আমরা বলি হচ্ছে এফ। এটাকে বলা হয় প্রত্যয়নী বল। লিখিও না, প্রত্যয়নী বল। এখন আমরা তাহলে দুইটার জন্যই বলি, একটা হচ্ছে বলের মানটা সরণের সমানুপাতিক, তাই না? তবে বল সব সময় সরণ যেদিকে হয়, দেখো সরণ হচ্ছে বাইরের দিকে, বলটা কাজ করতেছে কোন দিকে? পিছনের দিকে। তাহলে বল আর সরণের মাঝখানে একটা কি চিহ্ন হবে? মাইনাস চিহ্ন। তাহলে এখান থেকে বলতে পারবো এফ সমান মাইনাস কে এক্স। বল যদি সরণের সমানুপাতিক হয়, ভাইয়া বলতে পারি না ত্বরণ সরণের সমানুপাতিক, কারণ বল মানেই তো F = ma, যেখানে বল আছে সেখানে ত্বরণ আছে, বল বেশি হলে ত্বরণ বেশি হবে। তাহলে ত্বরণ হবে সরণের সমানুপাতিক এবং উল্টা দিকে, পিছন দিকে একটা বল কাজ করবে, পিছন দিকে একটা ত্বরণ কাজ করবে। কেউ একজন জানেন তোমাকে পিছন দিকে টানতেছে, তোমার মন্দন হচ্ছে, বেগ কমে যাচ্ছে, তাহলে এই ত্বরণটা হবে সরণের সমানুপাতিক এবং উল্টা দিকে। এখানে একটা সমানুপাতিক ধ্রুবক আসবে। এই ক্ষেত্রে যেহেতু ভাই কে দিয়ে লিখছি, এক্ষেত্রে কে দিয়ে না লিখে বেশি কে প্রাইম দিয়ে লিখলাম। কথা বুঝছো ভাইয়া? তাহলে সরল দোলন গতি সম্পন্ন, এটা হচ্ছে স্পন্দন গতি, আমরা সবাই বুঝি, অর্ধেক একদিকে অর্ধেক সময় আরেকদিকে যায়। এখন ভাইয়া যদি একটা হাত পাখা নিয়ে হাত পাখা ঘুরাই, হাত পাখা তো ভাইয়া অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় আরেকদিকে ঘুরাচ্ছি, কিন্তু হাত পায়ে কি এমন হয় যে মাঝখান থেকে তুমি ওইদিকে নিচে দেখে কেউ একজন পিছন দিকে টানতেছে, এরকম মনে হয়? মনে হয় না। বা ভাই ভাই হাতে কথাই ধরো, ভাই ধরো হাত দিয়ে বাতাস করতেছে নিচেকে, এখন এদিকে আনলে কি কেউ ভাই উল্টা দিকে টানে? তাহলে এটা একটা নর্মাল দোলন গতি, এটাকে ভাই সরল দোলন গতি বলতে পারবো না। এটা পর্যাবৃত্ত গতিও বলা যাবে, দোলন গতিও বলা যাবে, কিন্তু সরল দোলন গতি হতে গেলে তুমি সাম্যাবস্থা থেকে যখনই দূরে সরবা কেউ একজন তোমাকে বাই ডিফল্ট টেনে সরাই ফেলতে হবে, ন্যাচারালি হবে জিনিসটা, স্বতঃস্ফূর্ত ভাবে। এই কারণে দেখবা দোলনা দোলনা আমরা একদম টেনে ছেড়ে দিলে আর কি ঠেলাঠেলি করা লাগে, দেখবে নিজেই তুলে, বাতাসে বাধা না থাকলে সারা জীবন দুলতো।
তাহলে এই যে এই দোলনটা, এটা স্বতঃস্ফূর্ত একটা দোলন, এটা সদোলন গতি। আবার যেমন ধরো পদার্থের ভিতরে পরমাণুগুলো জায়গায় দাঁড়ায় কাঁপতেছে, প্রত্যেকটা পরমাণু জায়গায় দাঁড়ায় কম্পিত হচ্ছে, এই কম্পনটা সদোলন গতি। কারণ সে যদি উপরে উঠে তাকে আবার টেনে সাম্যাবস্থা নিয়ে নিয়ে আসা হয়, আবার গতি চলতে কারণে নিচে নেমে যায়, আবার টেনে সাম্যাবস্থা নিয়ে আসা হয়। সো একটা সদোলন গতি সারাদিন ধরে চলতে থাকে। কথা বুঝছো ভাইয়া? তাহলে নেচারে বা প্রকৃতিতে যত দোলন গতি স্বতঃস্ফূর্ত দেখবা, স্বতঃস্ফূর্ত সবগুলো দোলন গতি আসলে সদোলন গতি। কারণ কেউ একজন পিছন থেকে টানতেছে দেখে সে বারবার ফিরে আসতেছে, আমার ফিরে আসতো না। সেই জিনিসগুলো একটু আঁকো, লেখো। চলো, এই কে এর একটা নাম আছে, এটাকে বলা হয় বল ধ্রুবক, বাট ওই কে প্রাইমের কোনো নাম নাই। ওকে, লেখা লেখা হয়ে গেছে হয়তো। এবার দেখো সরল দোলন গতির ক্ষেত্রে বলের কিছু বৈশিষ্ট্য আছে। সরল দোলন গতির ক্ষেত্রে বলের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্যগুলো লেখাই আছে, আমি তোমাদের এক্সপ্লেইন করে দিই। এক নম্বরে লেখা আছে এটি একটি পর্যাবৃত্ত বল। পর্যাবৃত্ত বল কেন বলছে? কারণ সাম্যাবস্থা যখন থাকবে তখন বলের মান জিরো, যত দূরে যাবে তত বল আস্তে আস্তে বাড়বে, আবার কমবে, আবার উল্টা দিকে বাড়বে, আবার কমবে, মানে বলের মানটা পর্যাবৃত্তিক হারে বাড়বে কমবে, একবার বাড়বে একবার কমবে, একবার বাড়বে একবার কমবে। ভাই যদি বলকে প্লট করি দেখবে বলের মানটা এরকম আসবে, একবার বাড়তেছে, তাহলে কেমন আসবে, কেমন আসা উচিত? বলের মান হচ্ছে একবার হ্যাঁ স্মরণের ডিরেক্ট সমানুপাতিক, তো হ্যাঁ রাইট, বলের মানটা এরকম হবে, বলের মান একবার বাড়বে আবার কমবে, আবার বাড়বে আবার কমবে। তাহলে এই যে একটা পর্যাবৃত্ত পরিবর্তন হচ্ছে, মানে একই জায়গায় বারবার ফিরে আসতেছে, একই মানে বারবার ফিরে আসতেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে পর্যাবৃত্ত বল। দুই নম্বরে বলা হচ্ছে এটা একটা স্পন্দন বল, স্পন্দনশীল বল। কেন স্পন্দনশীল বলতেছে? কারণ দেখো মান একবার উপরের দিকে আরেকবার কোন দিকে, নিচের দিকে, অর্ধেক সময় পজিটিভ অর্ধেক সময় নেগেটিভ, এই জন্য বলতেছে এটা একটা স্পন্দনশীল বল। তিন নম্বরে বলা হচ্ছে যে কোনো সময় বলের মান সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক, এটা আমরা বুঝছি এতক্ষণ ধরে। যে কোনো সময় বলের মান সাম্যাবস্থান, এটাকে বলে সাম্যাবস্থান, যে বিন্দুতে সে বারবার ফিরে আসে এই বিন্দুটাকে বলা হয় সাম্যাবস্থান। তাহলে বলের মান হবে সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক, যত দূরে তুমি যাবা বল তত বেশি হবে। তাহলে তিন নাম্বারটা হচ্ছে যে কোনো সময় বলের মান সাম্যাবস্থান হতে স্মরণের সমানুপাতিক। আর চার নম্বরে বলা হচ্ছে বল সর্বদা একটি বিন্দু অভিমুখী। কোন বিন্দু? তুমি যদি এদিকে যেতে চাও তোমাকে টেনে এই জায়গায় নিয়ে আসতে চাইবে, তুমি যদি এদিকে যেতে চাও তাও টেনে এই জায়গায় নিয়ে আসতে চাইবে। তাহলে বল সবসময় এই বিন্দু অভিমুখী, এই বিন্দুটাই হচ্ছে সাম্যাবস্থান। কথা বুঝছো? যে বিন্দু অভিমুখী বল সবসময় ওই বিন্দুটাই হচ্ছে সাম্যাবস্থান। ওকে, ডান ভাইয়া, চলো। তাহলে আমরা তিন ধরনের গতি পড়লাম। প্রথম হচ্ছে পর্যাবৃত্ত গতি, ইন জেনারেল একই জায়গা দিয়ে বারবার গেলেই পর্যাবৃত্ত গতি। দুই নম্বরে পড়লাম স্পন্দন গতি, যে অর্ধেক সময় একদিকে যাব বাকি অর্ধেক সময় আরেকদিকে যাব, এটা হচ্ছে স্পন্দন গতি। আর তিন নম্বরে পড়লাম সরল দোলন গতি, যেখানে আমরা ত্বরণের যে মান বা বলের যে মান সেটা সাম্যাবস্থান থেকে স্মরণের সমানুপাতিক হবে। কিছু ম্যাথমেটিক্যাল ব্যাপার এখানে আছে, অন্য কোনো ক্ষেত্রে নাই। এই ক্ষেত্রে এসে কিছু ম্যাথমেটিক্যাল শর্ত মেনে চলতে হবে, যে ত্বরণ স্মরণের সমানুপাতিক হইতে হবে এবং সবসময় সাম্যাবস্থান অভিমুখী হইতে হবে। চলো এবার আমরা সরল দোলন সংক্রান্ত কয়েকটা রাশি পড়ি। সরল দোলন গতি সংক্রান্ত কয়েকটি রাশি। এক নম্বর লেখো ভাইয়ের সাথে পূর্ণ স্পন্দন, শোনা লেখো। লেখো সরল দোলন গতি সম্পন্ন কণার, লেখো ভাইয়ের সাথে সরল দোলন গতি সম্পন্ন কণার, সরল দোলন গতি সম্পন্ন কণার একটি সম্পূর্ণ অগ্রপশ্চাৎ গতিকে, সরল দোলন গতি সম্পন্ন কণার একটি সম্পূর্ণ অগ্র পশ্চাৎ গতিকে পূর্ণ স্পন্দন বলে। সরল দোলন গতি সম্পন্ন কণার একটি সম্পূর্ণ অগ্র পশ্চাৎ গতিকে পূর্ণ স্পন্দন বলে। আবারও ভাইয়া দোলক দিয়ে উদাহরণ দিই। একটা পেন্ডুলাম একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এখানে গেল, আবার এখানে ফিরে আসলো, এই পুরোটাকে বলবো আমরা একটা পূর্ণ স্পন্দন। কথা বুঝছো ভাইয়া? অথবা যদি মাঝখান থেকে যাত্রা শুরু করো তাহলে এখান থেকে যাবা, উল্টা পাশে যাবা, আবার এখানে ফিরে আসবা, তখন আবার একটা পূর্ণ স্পন্দন। আচ্ছা, এখন এই পূর্ণ স্পন্দনের যে সময়, এই সময়টাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল। তাহলে দুই নম্বর সংজ্ঞা আমরা লিখবো হচ্ছে পর্যায়কাল।
পর্যায়কাল, ব্র্যাকেটে আগেই লিখে রাখো টি। সো পর্যায়কালের সংজ্ঞা ভাইয়ের সাথে লেখো, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে, একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। একটি পূর্ণ স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে তাকে পর্যায়কাল বলে। 3 নম্বর আমরা পড়ব হচ্ছে পর্যায় কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্কের সংজ্ঞা ভাইয়ের সাথে একটু লেখো, যে একক সময়ে কোন সরল দোলন গতি সম্পন্ন কণা, শুধু একক সময়ে কোন সরল দোলন গতি সম্পন্ন কণা, একক সময়ে কোন সরল দোলন গতি সম্পন্ন কণা একক সময়ে সরল দোলন গতি সম্পন্ন কণা যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, একক সময়ে সরল দোলন গতি সম্পন্ন কণা যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, যতগুলো পূর্ণ স্পন্দন সম্পন্ন করে তাকে কম্পাঙ্ক এফ বলে, ছোট হাতের এফ, তাকে কম্পাঙ্ক এফ বলে। দেখো তো ভাইয়া, একটা পূর্ণ স্পন্দনের যে সময় সেটা টি না, তাহলে ভাই লিখতে পারি টি সময় পূর্ণ স্পন্দন সংখ্যা হচ্ছে একটি। তাহলে একক সময়ে পূর্ণ স্পন্দন সংখ্যা কয়টা হবে? 1/tt। এই একক সময় যতগুলো পূর্ণ স্পন্দন দেয় সেটাই হচ্ছে কম্পাঙ্ক। তাহলে ভাই লিখতে পারি কম্পাঙ্ক f সমান 1/t। কম্পাঙ্কের পরে আমরা পড়ব হচ্ছে বিস্তার, 4 নাম্বার। অ্যামপ্লিটিউড, শেষ হচ্ছে আগেরটা ভাইয়া। তাহলে লেখো, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা সাম্যাবস্থান হতে, পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা সাম্যাবস্থান হতে যে কোনো একদিকে, সাম্যাবস্থান হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করে। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা সাম্যাবস্থান হতে যে কোনো একদিকে সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, সর্বোচ্চ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তাকে বিস্তার বলে। বিস্তার এ বলে, বিস্তারকে ছোট হাতের এ বা ক্যাপিটাল এ দিয়ে লেখে আর কি, বিস্তার এ বলে। আবারও ভাইয়া দোলক দিয়ে একটু উদাহরণ দেই। একটা দোলক সাম্যাবস্থান থেকে ম্যাক্সিমাম ধরো এই পর্যন্ত দূরত্ব অতিক্রম করে, তাহলে এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে বিস্তার এ। তার মানে দোলন গতি, সরল দোলন গতি সম্পন্ন একটা কণার সরণের যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা আসলে এ এর সমান, তাই না? এক্স ম্যাক্স, সরণের ম্যাক্সিমাম ভ্যালুটা হবে দোলন বিস্তারের সমান। সে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার বিস্তার এ। এবার আমরা পড়বো হচ্ছে দশা, ফেজ। লেখো ভাইয়ের সাথে দশা, সরল দোলন গতিশীল কোন কণার দশা বলতে, সরল দোলন গতিশীল কোন কণার দশা বলতে, সরল দোলন গতিশীল কোন কণার দশা বলতে সরল দোলন গতিশীল কোন কণার দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে, দশা বলতে ওই কণার যে কোনো মুহূর্তে
গতির সামগ্রিক অবস্থা, ওই কণার যে কোনো মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা, ওই কণার যে কোনো মুহূর্তে গতির সামগ্রিক অবস্থা অর্থাৎ সরণ কমা বেগ কমা ত্বরণ, সামগ্রিক অবস্থা অর্থাৎ সরণ কমা বেগ কমা ত্বরণ কমা বল, সরণ কমা বেগ কমা ত্বরণ কমা বল ইত্যাদি বোঝায়। ইত্যাদি বোঝায়। আচ্ছা, মানে হচ্ছে ধরো ভাইয়ার একটা সরল দোলন গতিশীল বস্তু কোন একটা মুহূর্তে এখন সে এই জায়গাতে আছে, এখন এই জায়গায় যদি সে থাকে, এখানে তার একটা সরণ আছে, তার একটা বেগ আছে ওই জায়গায়, ওই জায়গাতে তার উপর একটা বল কাজ করতেছে, তার একটা ত্বরণ আছে, এই সব কিছুকে একত্রে বলে তার দশা। ধরো আমরা যখন বলি যে দোস্ত কি অবস্থা, মাঝে মধ্যে বলে না দোস্ত দশা খুব খারাপ, মানে কি তার সবই খারাপ, অবস্থা খারাপ, দিনকে ভালো আছে না, পকেটে টাকা নেই, বান্ধবী চলে গেছে, পড়ালেখা হচ্ছে না, কিছুই ভালো যাচ্ছে না, কিছু না কিছু ভালো গেলে বলে মানে খুশি থাকে, বলে দোস্ত আসি ভালোই, বুঝো না, ধরো পড়ালেখা সব মারা কিন্তু বান্ধবী আছে, মানে ভালোভাবে আসবে, আমার বলে দোস্ত আসি ভালো, সেই আনন্দ হচ্ছে। অথবা ধরো পড়ালেখা ভালো চলতেছে, ভাই কিচ্ছু নাই, তাও বলে দোস্ত ভালো আছি, বুঝো না, বা কিছুই নেই খালি টাকা পয়সা আছে বাপের, তাও বলে ভালো আছি। তো দশা খারাপ মানে হচ্ছে সব খারাপ, এখানে দশা মানে হচ্ছে সব। আর কেমনে বুঝাবো বলো? হ্যাঁ, চলো আজকে আমাদের লেকচারে লাস্ট পেজে আমরা চলে আসছি। চলো, সরল দোলন গতির অন্তরক বা ব্যবকলনীয় সমীকরণ, ইংলিশে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, সো এই জায়গা থেকে শুরু করে আগামী ক্লাস, এই 2 দিন আমাদের এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন পার্ট। হ্যাঁ, এই জায়গাতে এসে আমরা এই চ্যাপ্টারটা হয় বুঝবো নাইলে বুঝবো না, না বুঝলেও চলবে, কথা বুঝিও, না বুঝলেও ম্যাথ করতে পারবা, কিন্তু বুঝলে এই চ্যাপ্টারটা একেবারে ডেপথে বুঝবা যে আচ্ছা হ্যাঁ এই 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 জিনিসগুলো হয় ভিতরে। বেশিরভাগ পোলাপান এগুলা বুঝে না, বাট তারা ম্যাথ করতে পারবে, সূত্র পারে, কথা বুঝছি। তো যদি বুঝো তাহলে তো ভালো, খুশি থাকবা, যদি নাও বুঝো কান্নাকাটি কিছু নাই। চলো শুরু করি। আমরা মাত্র পড়লাম যে সরল গতি সম্পন্ন কণার ক্ষেত্রে যে বল কাজ করে, এই বলটা হচ্ছে স্বর্ণের সমানুপাতিক এবং স্বর্ণের উল্টা দিয়ে কাজ করে, প্রত্যয়নী বল। আগে ভাইয়া লিখি, বসে থাকো। এখন ভাইয়া এফ এর জায়গায় লিখতে পারি না এফ ইকুয়াল এম এ, আর সমানুপাতিক চিহ্ন সরাতে গেলে একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে, যেটাকে আমরা বলি বল ধ্রুবক। আবার আমরা কি যেন বলে গতিবিদ্যা চ্যাপ্টার কি পড়ছিলাম গতিবিদ্যা আমরা পড়ে আসছি, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তনের হার, সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই না ভাইয়া? আচ্ছা, এরপর একটা কাজ করি ভাইয়া, এখান থেকে ডিডিটি অফ ভি লিখি আর এমটাকে ডান পাশে নিয়ে যাই, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। আবার বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তনের হার, তাই না? সরণের পরিবর্তন হারকে বেগ বলে। আচ্ছা, এখন তাহলে ভাইয়া সরণকে যদি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে বেগ পাই, আর বেগকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাই। তাহলে সরণকে কয়বার ডিফারেন্সিয়েট করলে ত্বরণ পাবো? 2বার, একবার করলে বেগ আর একবার করলে ত্বরণ। তাহলে এই 2বার ডিফারেন্সিয়েশনের সিম্বল হচ্ছে এরকম, তোমরা পড়ছো অলরেডি 9.6 এ, সমান হচ্ছে মাইনাস, এবার দেখো কে হচ্ছে বল ধ্রুবক, ভালো করে বুঝিও, কে একটা ধ্রুবক, বল ধ্রুবক, এম হচ্ছে বস্তুর ভর, এটাও একটা ধ্রুবক। তাহলে একটা ধ্রুবক একটা ধ্রুবক দিয়ে ভাগ করলে তো একটা ধ্রুবকই পাবা না ভাইয়া? এখন এই ধ্রুবকটাকে ভাই একটা নাম দিলাম ওমেগা স্কয়ার এক্স। কেন এই নাম দিলাম? এমনি ভাইয়ের ইচ্ছে হয়েছে। হ্যাঁ, মানে কে বাই এম কে ভাই ওমেগা স্কয়ার নাম দিছি, ধরি ওমেগা স্কয়ার সমান কে বাই এম বা ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম। এটাকে কেন ভাই এই নাম দিলাম সেটা আমরা নেক্সট দিন বুঝবো, আজকে আমরা কিছুই বুঝবো না। বাট ভাই আমি একটা নাম দিলাম, এটা একটা কনস্ট্যান্ট, সমস্যা তো নাই কারো, দেখতে উপরে স্কয়ার আছে, স্কয়ারটা ধরো ধরো এটা দেখতে এরকম, এটা স্কয়ার না, ধরো এটা চেহারাটাই এরকম, ঠিক আছে? তাহলে এবার এখান থেকে ভাই যদি এক পাশে নিয়ে আসি সব, তাহলে এরকম হবে d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x ইকুয়াল 0। এই যে সমীকরণটা দেখতেছো, এই সমীকরণের ভিতরে আসলে ভেরিয়েবল হচ্ছে x, আরেকটা ভেরিয়েবল হচ্ছে টাইম,
দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে টি। আর টিটা হচ্ছে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন, সময় সময়ের মতো চলবে। কিন্তু সময়ের সাথে একটা সরলদলন গতিসম্পন্ন কণার যে সরণটা আসলে ক্রমাগত চেঞ্জ হবে। দেখো তো, একটা দোলক যদি এখন এখানে থাকে, একটু সময় পর এখানে থাকবে, একটু সময় পর এখানে চলে আসবে, তখন তার সরণ হয়ে যাবে এতটুকু, আরেকটা টাইম পরে দেখা যাবে তার সরণ হয়ে গেছে এতটুকু। তার মানে সরণের মানটা সময়ের সাথে বারবার চেঞ্জ হচ্ছে। সো এই যে সমীকরণটা দেখতেছো, এই সমীকরণটাই আসলে সরণ এবং সময় এই দুইটার মধ্যকার সম্পর্কের সমীকরণ। এখন তুমি যদি এই সমীকরণটা সমাধান করতে পারো, তাহলে তুমি এখান থেকে সরণটা কেমন হবে, কোন সময় কত সরণ হবে বের করতে পারবা। কিন্তু সমস্যা হয়ে গেছে, এই ধরনের সমীকরণকে বলে ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেন বলে? কারণ এখানে ভিতরে কি আছে, ডিফারেন্সিয়েশন সিম্বল আছে। খেয়াল করছো? এখন এখানে কয়বার ডিফারেন্সিয়েশন আছে? দুইবার। এই জন্য এই ধরনের ইকুয়েশনকে বলে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন এটা দেখে ভয় পাওয়ার, মানে অবশ্যই ভয় পাওয়ার কারণ আছে যে ভাই আমরা এটা কিভাবে সমাধান করব। অথচ ভাই যদি এরকম সমীকরণ না দিয়ে তোমাকে ভাই এক্স এর আরেকটা সমীকরণ এরকম দিতাম, এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ এক্স এর, এটা আমরা সমাধান করতে পারি না? অবশ্যই পারি। সমাধান করলে কি হয়, এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল 0, তাহলে x মাইনাস 3 ইনটু x মাইনাস 2 পাবা। এখান থেকে তারপর x এর কি সুন্দর মান বের করবে, একে বলা যায় ভাই মান হচ্ছে 3 এবং 2। তাহলে যেরকম এটা আমরা অলরেডি শিখে আসছি দেখে আমাদের কাছে সহজ লাগে, কিন্তু এটা আমরা শিখি নাই দেখে এটা আমাদের কাছে কি লাগবে, কঠিন লাগবে। আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন, ইভেন আমাদের পুরো ইন্টার সিলেবাসে আসলে ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ নাই, কিন্তু আমরা করতে পারবো। তারপরেও মানে আমরা ইন্টিগ্রেশন পড়া থাকলে আমরা এটা করতে পারতাম। এখন যেটা আমাদের পড়া নাই, তো আমাদের আসলে এটা সমাধান করতে আমরা পারবো না। তবে ভাইয়া পারবো, ভাইয়া তো করে আসছি বাসা থেকে, ধরো ভাইয়া তোমাদেরকে আনসার বলে দিব, প্যারা নাই। তাহলে এখন তোমাদের বুঝতে হবে যে এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ থাকলে যেরকম এক্স এর মান বের করা যায়, এক্স এর একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থাকলেও সেখান থেকে এক্স এর মান বের করা যায়। কথা বুঝছো? কারণ যে কোনো সমীকরণ সমাধান করি তার থেকে তুমি মূল পাবা। এই সমীকরণ দেখে যেরকম ভয় পাও নাই, এই সমীকরণ দেখেও ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা সমাধান করেও আমরা এক্স এর একটা মান বের করতে পারবো, এবং এক্স এর ওই মানটাই একটা সরলদলন গতিসম্পন্ন কণার সরণ কেমন হবে সেই ব্যাপারে আমাদেরকে আইডিয়া দিবে, যে সরণটা সময়ের সাথে সাথে কেমন হবে। আচ্ছা, এখন যেহেতু আমরা এটা ডিফারেন্সিয়েশনের যেহেতু আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে পারি না, সো ভাইয়া ধরো বাসা থেকে করে আসছে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা বাসা থেকে সলভ করে আসছে। ভাইয়া বাসা থেকে এসে এটা সলভ পাইছে এরকম, x ইকুয়াল a sin, কোনটা কি ভয় পাইও না, একটু ওয়েট। আর আরেকটা সমাধান পাইছি হচ্ছে এরকম, কোনটা কি ভাই বলতেছি আস্তে আস্তে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ডেল্টা একটা কনস্ট্যান্ট, ওমেগা একটা কনস্ট্যান্ট। এগুলো কি কনস্ট্যান্ট, কাজ কি, এগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আজকে খালি বুঝবো ওমেগা একটা কনস্ট্যান্ট, ডেল্টা একটা কি কনস্ট্যান্ট। আর এ তো আমরা অলরেডি পড়ে আসছি বিস্তার। কথা শুনিও ভাইয়া, এ কি বিস্তার কনস্ট্যান্ট, কারণ একটা সরলদলন গতিসম্পন্ন কণা সর্বোচ্চ কতটুকু যাবে সেটাও ফিক্সড। তাহলে ভাই যদি এটা বিস্তার কনস্ট্যান্ট, ওমেগা কনস্ট্যান্ট, ডেল্টা কনস্ট্যান্ট, সবই যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ভিতরে ভেরিয়েবল আছে শুধুমাত্র কে, টাইম। টাইম মান যদি এখানে বসাও, সেখান থেকে তুমি এক্স এর মান পাবা, কারণ এক্স এর মানটা টাইমের সাথে সাথে কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কথা বুঝছো? এখন কথা হতে পারে ভাই আপনি যে বলছেন এটা সমাধান, এত আমরা বিশ্বাস করবো কিভাবে? তো আমরা এবার চলো এই সমীকরণটা যে এটার সমাধান, সেটা আমরা কিন্তু শুদ্ধি পরীক্ষা করতে পারি। ধরো তুমি মিডল টার্ম করতে পারো না, কিন্তু ভাই যদি বলি যে এই সমীকরণে একটা মূল 3 আর 2, তুমি চেক করতে পারবে না যে 3 এর মানটা এখানে বসাই দিয়ে দেখি কত হয়, 3 স্কয়ার মাইনাস 5 ইনটু 3 প্লাস 6, 3 3 9, 3 5 15 প্লাস 6, 15 মাইনাস 15 ইকুয়াল 0, মিলে গেছে। শুদ্ধি পরীক্ষা তো করা যায়। সেম ভাবে আজকে আমরা এই সমীকরণের সমাধান বের করতে পারি নাই, তবে এটা শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারবো। এবং এটা শুদ্ধি পরীক্ষাটা গত বছর ঢাকা ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আসছিল রিটেনে। বুঝছো? চলো। তো খাতায় প্রথম হাফের মধ্যে, হাফের থেকে কম জায়গা হয়তো লাগবে, খাতায় না তোমাদের লেকচার শিটে হয়ে যাবে জায়গা, কারণ এখানে এই প্রথম একটুকের মধ্যে এগুলো লিখে ফেলো, নিচে অর্ধেক আমরা প্রমাণ করে ফেলবো। দেখো ভাইয়ার আসলে টার্গেট ছিল সরণ বের করা, বুঝছো? ত্বরণ বেগ এগুলো বের করা ভাইয়ের টার্গেট না, ভাইয়ের টার্গেট ছিল সরণ বের করা। এই জন্য ভাইয়া ত্বরণ থেকে যদি সরণে যাইতে চাই, তাহলে ভাইকে ডিফারেন্সিয়েশনে যাইতেই হবে, বুঝছো না? এটার প্রমাণটা ভাই তোমাদের শিখাবো, কিন্তু সেটা হচ্ছে আমরা ইন্টিগ্রেশন পড়ার পর, যখন রিভিশন ব্যাচে ভাই এই চ্যাপ্টার পড়াবো তখন ওই প্রমাণটা শিখাবো, বুঝছো? এখন না। চলো এবার আমরা এই প্রমাণটা করব যে এই সমীকরণ এক্স এর এই মানটা যে সমীকরণটাকে সিদ্ধ করে,
সেটা আমরা চেক করবো। তার জন্য কি দরকার দেখো, এখানে ভাইয়ের এক্স কে দুইবার ডিফারেন্সিয়েশন করা আছে তাই না, তাহলে আমাকে এক্স কে দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে আগে, তারপর আমরা এখানে মান বসা চেক করবো আর কি। চলো এটা ভাই মুছি, তাহলে এই পাশটা মুছলাম। প্রুফ x ইকুয়াল যে কোনো একটা দিয়ে করলেই হবে, দুইটাই প্রমাণ সেম ভাইয়া। a sin ওমেগা t প্লাস ডেল্টা দিয়ে করে দেখাই। তাহলে এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো t এর সাপেক্ষে, চেইন রুল, একটু তাকাও সবাই, a কি কনস্ট্যান্ট না ভাইয়া, কনস্ট্যান্ট বাইরে চলে আসছে। আর sin এই পুরোটাকে x ধরে ডিফারেন্সিয়েট করো, sin x ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, cos x। যাকে x ধরছো বা t ধরে আসলে তো t এর সাপেক্ষে, যাকে t ধরে ডিফারেন্সিয়েশন করছো তাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে তাই না, চেইন রুল ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে a cos ওমেগা t প্লাস ডেল্টা, আর এখানে ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা তো কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 আর ডেল্টা কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েট করলে 0। তাহলে ভাই এখানে ওমেগা সামনে নিয়ে আসলে এরকম হবে ওমেগা a cos ওমেগা t প্লাস ডেল্টা। এটা হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করছি আমরা। আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে আবার, সেকেন্ড বার যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে ভাই ওমেগার এ তো কনস্ট্যান্ট কোথায় চলে আসবে, বাইরে। এবার cos x কে ডিফারেন্সিয়েট করলে পাওয়া যায় মাইনাস sin ওমেগা t প্লাস ডেল্টা পাবো। মাইনাসটাকে ভাই একবারে শুরুতেই লিখে দেই, আর যেটাকে আমরা t ধরে, এটাকে ধরো ভাই cos t ধরে ডিফারেন্সিয়েট করছি, sin t পাইছি, এটাকে t ধরছি, সেটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে t এর সাপেক্ষে, চেইন রুল। তাহলে মাইনাস ওমেগা a sin ওমেগা t প্লাস ডেল্টা, আর এখানে হচ্ছে ওমেগা t প্লাস ডেল্টাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা ইনটু 1 প্লাস 0 তাই না, t কে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1। তাহলে এটা হবে মাইনাস ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে আমরা সেকেন্ড ডেরিভেটিভের ভ্যালু পেয়ে গেলাম। এবার আমরা সমীকরণের লেফট হ্যান্ড সাইডে মানটা বসাবো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল d2x dt2 প্লাস ওমেগা স্কয়ার x। তাহলে সেকেন্ড ডেরিভেটিভের মান হচ্ছে ওমেগা স্কয়ার a sin ওমেগা t প্লাস ডেল্টা প্লাস ওমেগা স্কয়ার x এর মানটা আমরা ওখান থেকে বসাই দিই, x এর মান হচ্ছে a sin ওমেগা t প্লাস ডেল্টা। তাহলে ভাইয়ার এই দুটো মান যদি কাটা চলে যায়, দেখো এটা এটা দেখতে পুরো সেম, একটা প্লাস একটা মাইনাস, আমরা পেয়ে যাব 0। তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে আমাদের সমীকরণটাকে সিদ্ধ করছে। সুতরাং x ইকুয়াল a sin ওমেগা t প্লাস ডেল্টা সমীকরণকে সিদ্ধ করে। cos দিয়ে করলেও একই রকম হবে, a টু দি পাওয়ার x। আচ্ছা কর লাগবে না তো, শেষ ডিরেক্ট ফর্মুলা, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করে a টু দি পাওয়ার x ln a। যদি এরকম থাকে তাইলেই না আলাদা, ধরো a টু দি পাওয়ার x এরকম হলেই না হচ্ছে ভাইয়া প্রথমে এটাকে a টু দি পাওয়ার x ln a ধরছি, এটাকে x ধরে ডিফারেন্সিয়েট করছি ধরো, তাহলে এরপর আবার এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে a টু দি পাওয়ার x। বাট এখানে তো ডাইরেক্ট ফর্মুলাই হয়ে গেছে, a টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েট করে a টু দি পাওয়ার x ln a। 5x কে আবার আমরা করি আর কি, কিন্তু শুধু x থাকলে করার দরকার নেই, কারণ x এর তো ডাইরেক্ট ফর্মুলা। আচ্ছা তাইলে ভাই এখানে আবার x লিখবা আর কি, ddx অফ, তুমি x রে x ধরছো, তাহলে আরেকবার x এর ডিফারেন্সিয়েট করলে তো 1 হবে, বুঝছো, x ইকুয়াল x। ভাইয়া চলো তাহলে একটু বুঝাই বলে আবার, আজকে আমরা এই ব্যবকলনীয় যে সমীকরণটা আমাদের ছিল, এই যে এই সমীকরণটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, একটু তাকাও সবাই, ক্লাস শেষ প্রায়, ইকুয়াল 0। এই যে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন ছিল, এই ইকুয়েশন সমাধান করে আমরা সরল দোলন গতিসম্পন্ন কোণার সরণ কেমন হবে, সরণটা সময়ের সাথে কিভাবে সম্পর্কিত সেটা বের করছি। কিন্তু এই সমাধানগুলার ভিতরকার কোনটা কি মিন করে, কেন এখানে সাইন আসছে, কেন এই জায়গায় এ আসছে, কেন এখানে ওমেগা আসছে, ওমেগা কি, ডেল্টা কি, সবকিছু আমরা বুঝবো নেক্সট ক্লাস। আজকে আমরা শুধুমাত্র সমীকরণটা শিখলাম, সমীকরণের সমাধান দুটো দেখলাম, সমাধানটা এই সমীকরণকে সিদ্ধ করে কিনা চেক করলাম, কথা বুঝছি। তো আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন ক্লাসগুলো হবে নেক্সট দিন, মানে সবচেয়ে কঠিন ক্লাসটা আসলে নেক্সট দিন। কেউ মিস দিও না, থাকবা সবাই।